গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প লেখক অনিকেত চৌধুরীর রোবট প্রেমিক। আশা করছি গল্পটি তোমরা খুবই উপভোগ করবে। তাহলে আর দেরি না করে এখনই হেডফোন পরে বসে পড়ো। শুরু করছি আজকের গল্প। গাদামির একটা সীমা থাকা দরকার। নিজের গাদামি দেখে নিজেরই চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। ভার্সিটির প্রথম ক্লাসে যাব, এই টেনশনেই আমি মরে যাচ্ছি। না হলে তাড়াহুড়া করে বেরোতে গিয়ে নিজের মোবাইল থেকে নিজের নম্বরে ফোন দিয়েই নিজের ফোনটাই খুঁজছি কেন। আর যথারীতি নম্বর বিজি পেয়ে রীতিমতো মন খারাপ হয়ে গেল। অথচ আমার হাতে যে আমার ফোনটা, সেটা আমার মাথায় নেই। সময় যখন খারাপ হয় সব দিক দিয়েই হয়। আর নইলে ওই দিনই রিক্সা থেকে নামতে গিয়ে পা মচকাবে কেন? কলেজ চত্বরে পৌঁছে দেখি কয়েকজন সিনিয়র ভাইয়া আপু আমাদের বরণ করার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে যিনি ফুল দিলেন তার দিকে চোখ তুলে তাকিয়ে দেখি কেমন যেন রোবটিক, ভাবলেশহীন, অনুভূতিহীন উস্কো খুস্কো চেহারা। সবাই তখন ক্লাসে চলে গেছে, আর আমি মচকানো পা নিয়ে সিঁড়ির গোড়াতেই দাঁড়িয়ে রইলাম। কোথা থেকে যেন সেই ভাইয়াটা এসে আমাকে লিফটের দিকে নিয়ে গেল। ওনার সাথে একই লিফটে 7টা তালা পাড়ি দিলেও লোকটা আমার দিকে একবারও মুখ তুলে তাকালো না। লিফটের আয়নায় তার চেহারাটা দেখলাম। চেহারাটায় কোনো বিশেষত্ব না থাকলেও তার সুন্দর চোখগুলো আমার চোখ এড়ালো না। এই হলো রোবটের সাথে আমার প্রথম দেখার কাহিনী। লোকটা প্রথম দিনেই হয়তো আমার মনে ছাপ ফেলেছিল। হয়তো এজন্যই কলেজে সারাটাক্ষণ আমার চোখ দুটো রোবটটাকেই খুঁজে ফিরত। কিন্তু কলেজে আমি বেশ কয়েকবার রোবটটাকে দেখলেও বেচারা একটিবারের জন্য আমার দিকে চোখ তুলে তাকালো না। আর তাকাবেই বা কেন? সে কি আমার মতো সমপ্রেমী নাকি? তবুও একবার ভাবলাম সরাসরি কথা বলি, কিন্তু গম্ভীর আর রাশভারী চেহারাটা দেখে আর সাহস করলাম না। এরপর ফেসবুকে অ্যাড রিকোয়েস্ট দিলাম। 10টা দিন টানা ফেসবুকে পড়ে থেকেও রোবটের কোনো সাড়া শব্দ পেলাম না। অগত্যা বাধ্য হয়েই মেসেজ দিয়ে নিজের পরিচয় দেওয়াতে রোবটের মন গলল। কিছুদিন পর ভয়ে ভয়ে চ্যাটে ওনাকে নক করলাম। আমি 7-8টা লাইন লিখলেও বেচারা রোবটের মতো 2-1টা শব্দ লিখত। ইয়া। আমার প্রচণ্ড রাগ হতো। তখন মনে হতো রোবটটার চুলগুলো সব ছিঁড়ে ফেলি। এরপর প্রায় নক করতাম, কিন্তু বেচারা আগের মতোই ফর্মাল থেকে গেল। এজন্য আমাকেই গায়ে পড়ে মিশতে হতো। রোবটটাকে দেখানোর জন্য ফেসবুকে প্রচুর ছবি আপলোড দিতাম, কিন্তু ও দেখতে বলে মনে হয় না। এমন একটা নীরস, আবেগহীন, কাঠখোট্টা লোককে আমার কি করে যে এত ভালো লাগলো তা আমি নিজেই বুঝতে পেতাম না। একদিন বার্থডে উইশ করব বলে মোবাইল নাম্বারটা চাইলাম, কিন্তু হিতে বিপরীত হলো। পরে একটা সপ্তাহ ওনাকে ফেসবুকেই খুঁজে পেলাম না। 9 দিন পর হঠাৎ ইনবক্সে ওর নাম্বারটা দেখে আমার চোখে পানি এসে গেল। 2010 সালের রোজার ঈদের আগের দিন রাতে ওনার সাথে আমার প্রথম কথা হলো। এই আমি যে রোবটটার ছবি মনের মধ্যে এক কোণে রেখেছিলাম, তার সাথে ফোনের মানুষটার কোনো মিল খুঁজে পেলাম না। মানুষটা মাত্র 2 মিনিটেই আমাকে আপন করে নিল। ওই দিনের 47 মিনিটের ফোনটা সারা জীবন আমি ভুলব না। যদিও তা সেদিন নাকি তার ব্রেকআপ হয়েছিল। মনে হচ্ছিল মানুষটা আমার অনেক দিনের চেনা। আমার রোবটটা এত মায়া মাখানো কথা বলতে পারে আমার কল্পনাতেও ছিল না। মাত্র 7 দিনেই বুঝতে পারলাম মানুষটা চাপা স্বভাবের হলেও আসলে তার ভেতরে লুকিয়ে আছে একটা মায়াময়, রসিক একটা মন। মানুষটা বাইরে থেকে যতটা দুর্ভেদ্য, ভেতরটাই ততই সরল। 3 মাস একটানা কথা বললাম। আমি আমার স্বপ্নগুলোর কথা ওকে বলতাম আমি আমার স্বপ্নের মানুষটার সাথে জিয়া উদ্যানে হাত ধরে ঘুরে বেড়াতে চাই, হাওয়াই মিঠাই খেয়ে মুখ লাল করতে চাই, কিংবা ঝাল ফুচকা খেয়ে চোখ লাল করতে চাই। এরকম বকবক করেই যেতাম। এগুলো তাকে খুব একটা স্পর্শ করতে বলে মনে হতো না। শুনে শুধু মুচকি হাসতো সে। এত কিছুর পরও আমার ভালো লাগার কথাটা বলতে তাকে আর পারলাম না। মানুষটার
অদ্ভুত একটা ক্ষমতা আছে সম্পর্ককে স্থির রাখার। খুব কাছেও টানবে না, আবার ছুঁড়েও ফেলবে না। ওর একটা প্রিয় জায়গা ছিল আমাদের ভার্সিটির দিঘিটার শান বাঁধানো ঘাটটা। প্রায় প্রতিটা বিকেলেই ও একা দাঁড়িয়ে সিগারেট ফুঁকত আর উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ডায়েরিতে কী যেন লিখত। ভার্সিটির ক্যান্টিনের পূবের জানালা থেকে প্রতিটা বিকেলে আমি ওর উদাসী সময়টা কাটানো দেখতাম। পুরো একটা বছর এভাবে বুকের ভেতর পাথরটা চেপে রেখে আমি ক্লান্ত হয়ে গেলাম। আমার এই ক্লান্তি কাটাতে একজনের বুদ্ধিটাই কাজে লাগালাম। ওই দিনও যথারীতি দিঘির পাড়ে বসে আপন মনে আকাশ দেখে দেখে কবিতা লিখছিল। আমি ওর 24তম জন্মদিন বলে 24টা রজনীগন্ধা আর 24টা গোলাপের স্টিক নিয়ে নদীর পাড়ে গেলাম। পুরো 3 মিনিট ওর ঘাড়ের সামনে দাঁড়িয়ে থাকলেও বেচারা আমাকে দেখতে পেল না। হয়তো ফুলের গন্ধ পেয়েই বোধহয় সে আশেপাশে তাকালো, কিন্তু তারপরও আমায় দেখতে পেল না। আমি উইশ করাতে বেচারা এমন চমকে গেল যে আরেকটু হলেই বোধহয় দিঘিতে আশ্রয় নিত। সেই দিনই আমি ভালো করে তার রোবোটিক চেহারার মাঝে আড়াল হয়ে যাওয়া কিছুটা মায়া, কিছুটা লজ্জা মেশানো চোখ দুটো দেখতে পেলাম। আমার এই উদাসী রোবটটা সেদিন আসলেই জানতো না যে তার জন্মদিন। আমাকে জোর করে কাছের একটা চাইনিজে নিয়ে গেল। আমি এমনিতেই বেশি খেতে পারি না, কিন্তু মানুষটার মায়া মাখানো কথাগুলো আমাকে অনেক কিছুই খাইয়ে ফেলল। কিভাবে যে 3.5 ঘন্টা পার হয়ে গেল টের পেলাম না। যাবার সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা বেজে গেছে। আমার চোখের টেনশনটা তার চোখ এড়ালো না। আমাকে এগিয়ে দিতে চাইলেও আমি রাজি হলাম না। একা ভয়ে ভয়ে বাসার ফিরে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি সেও আমার রিক্সার পেছন পেছনে আরেকটা রিক্সা নিয়ে এসেছে। ও হয়তো ভেবেছে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় ওকে আমি দেখতে পাইনি। আমি দেখেও না দেখার ভান করলাম। সেদিনই বুঝতে পারলাম মানুষটা নিজের মায়াটা লুকিয়ে রাখতেই রোবটের মতো রসিকহীন মানুষের অভিনয় করে। যতই রোবটের মুখোশ পড়ুক, কিন্তু নিষ্পাপ সরল চোখগুলো আড়াল করতে পারেনি। ওই দিনের দেখাতেই মানুষটাকে পুরোপুরি চিনে ফেললাম, কিন্তু তবুও কেমন যেন অতৃপ্তি থেকে গেল, কারণ মনের কথাটা তখনও বলা হয়নি। এরপরের ঘটনা যে এত নাটকীয় হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। 2012 সালের ভ্যালেন্টাইন ডের দিন আমরা ভার্সিটির সিঁড়িতে বসে মোবাইলে বান্ধবীদের বয়ফ্রেন্ডের ছবি দেখছিলাম। সামনে দিয়েও ও যাচ্ছিল। আমাদের গ্রুপের ঠুটকাটা স্বভাবের রাতুল ওকে বলেই ফেলল, ভাই আপনার গার্লফ্রেন্ডের ছবি দেখান। সে এমন একটা মুচকে হাসি দিল যেন তার সত্যি সত্যিই গার্লফ্রেন্ড আছে। আমার পুরো শরীর যেন ব্যথায় মুচড়ে উঠল। হয়তো এই জন্যই মুখ ফসকে রোবটটাকে বলে বসলাম, আপনার গার্লফ্রেন্ডের ছবি দেখান ভাইয়া। ও দিব্যি রাজি হওয়াতে আমি যেন তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলাম। আমাকে কাছে এসে কানে কানে বলল, আমার গার্লফ্রেন্ডকে দেখতে চাইলে সামনে ওই বেসিনটায় ভালো করে মুখ ধুয়ে খুব মনোযোগ দিয়ে বেসিনটার আয়নার দিকে তাকাও, তাহলেই আমার গার্লফ্রেন্ড দেখতে পাবে। বলেই হন হন করে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পরে আমি আমার উত্তর ঠিকই পেয়ে গিয়েছিলাম। মানুষটাকে আমি অনেক ভালোবাসি ঠিকই, কিন্তু মানুষটা আমার নতুন করে ভালোবাসতে শেখালো। দেখলে, দুনিয়ার সব কিছু সম্বন্ধে উদাসীন মনে হলেও মানুষটা অন্যের সূক্ষ্ম অনুভূতিগুলোকে যথেষ্ট গুরুত্ব দেয়। একদিন আমাকে নিয়ে জিয়া উদ্যানে ঘুরতে নিয়ে গেল। আমাকে হাওয়াই মিঠাই আর চটপটি খাইয়ে আমার সেই 2 বছর আগে স্বপ্নের কথা মনে করিয়ে দিল। আমি পুরোই চমকে গেলাম। 2 বছর আগে আমার বকবকের মাঝে কথার ছলে বলা স্বপ্নটা সে ঠিকই মনে রেখেছে। একদিন ওকে খুঁজতে গিয়ে ওর মেসে হাজির হলাম। ওকে না পেয়ে ওর ফ্ল্যাটে কিছুক্ষণ অপেক্ষা করলাম। রোবটটা টেবিলের উপর রাখা ওর কবিতার খাতাটা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। মানুষটা আমাকে নিয়ে এতগুলো কবিতা লিখেছে, অথচ আমাকে একটি বারের মতো বলেনি। মাঝে মাঝে ভাবি, কে বলবে এই রোবটটার ভিতরে এত ভালোবাসা, এত রোমান্টিকতা লুকিয়ে আছে। তাকে আমি বললাম 3 দিনের মধ্যে সিগারেট ছাড়তে। আমার কথা মতো তাই করল, কিন্তু এতদিনের অভ্যাস ছাড়তে বোধহয় তার খুব কষ্ট হচ্ছিল। তখন তার কষ্টে মলিন মুখটা দেখে সত্যিই আমার মায়া হচ্ছিল। মনে হচ্ছিল আবার তাকে সিগারেট খেতে বলি। মামাতো বোনের বিয়েতে অংশ নেবার জন্য
1 মাসের জন্য কানাডা যাবার সময় ওকে ছেড়ে যেতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। এয়ারপোর্টে ওর কাছ থেকে বিদায় নেবার সময় কিছুই বলল না। ভাবলাম হয়তো খুব বেশি মন খারাপ দেখেই কিছু বলেনি। একটু ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে গিয়ে দেখি রোবটটা বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে বেয়ে টপ টপ করে পানি পড়িয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো প্রেমিকের বোধহয় সাধ্য নেই তখন নিজেকে ধরে রাখার। আমিও তার ব্যতিক্রম নই। দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়লাম। চোখের গরম অশ্রুগুলো ভিজিয়ে দিল আমার রোবটের বুকটাকে। বেসিনের আয়নায় তখনও বেশি উঠেছে দুজন প্রেমিকের নিষ্পাপ ভালোবাসার অদ্ভুতপূর্ব ভালোবাসার ছবিটা। আয়নার কাজ হচ্ছে প্রতিবিম্ব তৈরি করা, কিন্তু হলপ করে বলতে পারি পৃথিবীর কোনো আয়না সেদিনের আয়নাটার মতো এত পবিত্র দৃশ্য ধারণ করতে পারেনি। তখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা যেন এই আয়নাটার প্রতিবিম্বটার মতোই এই রোবটটাকে আঁকড়ে ধরে সারাটা জীবন চলতে পারি। বন্ধুরা, শুনছিলে অনিকেত চৌধুরীর লেখা প্রেমিক সিরিজের গল্প রোবট প্রেমিক। আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। শীঘ্রই ফিরছি তোমাদের জন্য পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আর বরাবরের মধ্যে বলবো, অলওয়েজ স্টে উইথ বাংলা স্টোরি। বাই।